এই ক্লাসটি সম্পূর্ণ দেখলে তুমি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে অবশ্যই 4-5টি কমন পাবে 9টির মধ্যে। ওকে, সো প্রথম পত্রে দিয়েছিলাম এমসিকিউ অলমোস্ট 19টা কমন এসেছিল এবং সৃজনশীল এসেছিল 4টি। সো এই দ্বিতীয় পত্র থেকেও অনেকগুলো সৃজনশীল কমন পাবে এবং আগামীকাল আমি একটি ম্যারাথন ক্লাস দেব এমসিকিউ এর 350টি থাকবে। সেখান থেকে তুমি 100% তুমি 20টা প্লাস এমসিকিউ কমন পাবে। ওকে, তো চলো শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1, সুকেন দাস তার জীবিকার প্রয়োজনে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করেন। এর পাশাপাশি তার নিজস্ব জমিতে ধান গম ভুট্টা সহ বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে। এটাই তার পেশা। তার স্ত্রী সংসারের কাজের ফাঁকে স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন দেবতার উপাসনা করে থাকে, যা তার কাছে খুবই পছন্দের কাজ। সো ক, চাকার আবিষ্কার হয় কোন যুগে? খ, ময়নামতি প্রত্নতান্ত্রিক নিদর্শনে কোন ধর্মের প্রভাবে পরিলক্ষিত হয়? বুঝিয়ে বলো। গ, উদ্দীপকের সুকেন দাসের স্ত্রীর পছন্দের কাজটির সাথে সি সভ্যতার সমাজ জীবনের কোন দিকটি মিল লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। ঘ, সুকেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। তুমি কি একমত? উত্তরের সাপেক্ষে যুক্তি তুলে ধরো। সো এখন যাব আমরা দ্বিতীয় নাম্বার, সৃজনশীল প্রশ্ন 2। বার্ষিক বনভোজনে কুয়াকাটা যায় রায়সা। সেখানে সে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে দেখতে পায়, যারা পটুয়াখালী জেলায় অধিক সংখ্যায় বাস করছে। তাদের সমাজ ব্যবস্থা পূর্ণ গণতান্ত্রিক। তাদের নেতা নির্বাচিত হয় পুরুষদের ভোটের মাধ্যমে। নির্বাচনে নারীরা অংশগ্রহণ করতে পারে না। সো ক, নৃগোষ্ঠী কি? খ, জুম চাষ বলতে কি বোঝায়? গ, উদ্দীপকের রাইসা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে দেখতে পায়? ব্যাখ্যা করো। সো ঘ, উক্ত নৃগোষ্ঠীর বিবাহ ব্যবস্থার সাথে কি আধুনিক? সো এখন যাব আমরা 3 নাম্বার প্রশ্নে। সো সৃজনশীল প্রশ্ন 3। 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে ভর্তি হয়ে রোনা। বিষয়টির আনুষ্ঠানিক সূচনা হয় 1925 থেকে 26 শিক্ষাবর্ষে দর্শন বিভাগের নীতিশাস্ত্রের সাথে সমাজবিজ্ঞানের কিছু বিষয়বস্তু পড়ানোর মাধ্যমে। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের সাথেও বিষয়টি পড়ানো হয়। 1957 থেকে 58 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয়টি সর্বপ্রথম স্বতন্ত্র একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যার প্রথম অধ্যক্ষ ছিলেন একজন ফরাসি নৃবিজ্ঞানী। সো ক, সমাজবিজ্ঞানের জনককে? খ, বাংলাদেশের সমাজবিজ্ঞানে বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে 5 জনের নাম উল্লেখ করো। সো গ, উদ্দীপকে রুনা যে বিষয়টি অধ্যয়ন করার জন্য ভর্তি হয়েছে তার বিকাশধারা ব্যাখ্যা করো। ঘ, উক্ত বিষয়টি অধ্যয়ন করে কি কি জ্ঞান অর্জন করা যাবে বলে তুমি মনে করো? তোমার মতামত বিশ্লেষণ করো। সো সৃজনশীল প্রশ্ন 4। 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে সহপাঠীদের সাথে শহীদ মিনারে ফুল দিতে যায় নিলয়। এরপর এই দিনটি উপলক্ষে কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে একজন স্যার বলেন, আজ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনটিতে বুকে তাজা রক্ত ঝরিয়েছেন ছাত্র শিক্ষক সহ বাংলার জনতা। সো ক, যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়? খ, 6 দফা কর্মসূচি বলতে কি বোঝায়? গ, উদ্দীপকটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো। ঘ, উক্ত আন্দোলনটির সফলতায় বাঙালির জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছিল, বিশ্লেষণ করো। সো এখন আমরা দেখব 5 নাম্বার সৃজনশীল প্রশ্ন। তো চলো যাওয়া যাক। সো সৃজনশীল প্রশ্ন 5। প্রবাসী কমল দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে অবাক হয়ে যান। গ্রামের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবহার হচ্ছে। ডিশ অ্যান্টেনার কারণে গ্রামের মানুষ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠান উপভোগ করছে। মেয়েরা বিদ্যালয় কলেজ যাচ্ছে। গ্রামের অনেকেই সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করেছে। কৃষকেরা ঘরে বসে কৃষির বিভিন্ন তথ্য জানতে পারছে মোবাইলের মাধ্যমে। সো ক, গ্লোবালাইজেশন শব্দের বাংলা প্রতিশব্দ কি? খ, জেন্ডার ধারণাটি কেন ব্যবহৃত হয়? গ, উদ্দীপকে গ্রামীণ সমাজজীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এসেছে? ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের গ্রামের মানুষের পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো। সো এগুলো যত্ন সহকারে পড়বে। যদি উত্তর প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবে। ওকে, সো এখন যাব 6 নম্বর সৃজনশীল প্রশ্ন 6। রাহেলার বিয়ে হয় 3 বছর আগে। তার দিনমজুর স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সন্তানদের নিয়ে তার কষ্টে দিন কাটে। এরপর স্থানীয় একটি বেসরকারি সংস্থা হতে কিছু টাকা নিয়ে সে হাঁস মুরগির খামার গড়ে তোলে।
অন্যদিকে অভাবী সকিনা রাহেলের মতো টাকা নিয়ে শাকসবজির বাগান করে পরিবারের আয় বৃদ্ধি করছে। তাদের সন্তানেরা স্কুলে পড়ালেখা করছে। সো ক সরকারি সংস্থা কি? খ বৃক্ষ নিধনের ফলে কি সমস্যা সৃষ্টি হতে পারে? গ উদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। ঘ গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা কীভাবে ভূমিকা রাখে বিশ্লেষণ করো। সো পরবর্তী 7 সৃজনশীল প্রশ্ন 7 জনাব খ 1959 সালে একটি জেলায় একটি একাডেমি প্রতিষ্ঠা করেন, যার অন্যতম কাজ হলো সমাজ সম্পর্কে জরিপ করা, টার্গেট গ্রুপকে প্রশিক্ষণ দান এবং পল্লী জনগণকে নিয়ে সমবায় সমিতি গঠন ইত্যাদি। এরপর পরবর্তীতে এটির আদলে সারা দেশে বিভিন্ন সরকারি বেসরকারি পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়। সো ক এনজিও এর পূর্ণরূপ কি? খ সরকারি সংস্থা বলতে কি বোঝায়? গ উদ্দীপকে জনাব খ এর কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকে জনাব খ এর প্রতিষ্ঠান বাংলাদেশে পল্লী উন্নয়ন বিভিন্ন সরকারি বেসরকারি কার্যক্রমের একটু পড়ে নিও, ডিলেট হয়ে গেছে। সো সৃজনশীল প্রশ্ন 8 গনি মিয়া গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি। তার ক্ষেত খামারে গ্রামের বেশিরভাগ কৃষক কাজ করে থাকে। মূলত তার জমিতে সবাই বর্গা চাষি হিসেবে কাজ করে। তার এক বন্ধু শহরে থাকে, তিনি শহরের বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ। এলাকায় নেতা হিসেবে তার বেশ নামডাক। তার কথায় মুহূর্তে হাজার লোক জড়ো হয়। সো ক গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি কি? খ বর্গা চাষি বলতে কি বোঝায়? গ উদ্দীপকে গ্রামীণ ও শহরে স্তরবিন্যাসের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। ঘ গনি মিয়া ও তার বন্ধুর সামাজিক স্তরবিন্যাসে ভিন্ন ভিন্ন উপাদান কাজ করে, বক্তব্যটি বিশ্লেষণ করো। সো এখন আমরা চলে যাব দ্য লাস্ট ওয়ান, যেটি সৃজনশীল 9। সো সৃজনশীল প্রশ্ন 9 সুমি টিভি খুলে লক্ষ্য করলো যে একজন সংবাদ পাঠ করছে, তার পাশে আরেকজন ইঙ্গিতে বোঝাচ্ছে উক্ত বিষয়। সুমি তার মাকে এর কারণ জিজ্ঞাসা করলো। তার মা তাকে বলল এটাকে সাংকেতিক ভাষা বলে, যা অনেক পূর্বে সমাজে প্রচলিত ছিল, যার মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করত। ওকে, সো আমরা দেখব ক নম্বর কি। সো ক নম্বর হলো পশুপালন অর্থনীতির প্রবর্তন হয় কোন যুগে? খ নব্য প্রস্তর যুগে কৃষি অর্থনীতি প্রবর্তনের ফলে সমাজে কী ধরনের পরিবর্তন দেখা যায়? গ উদ্দীপকে উল্লেখিত সাংকেতিক ভাষা সমাজের প্রত্নতান্ত্রিক কোন স্তরে ছিল ব্যাখ্যা করো। ঘ উদ্দীপকে সুমি প্রত্নতান্ত্রিক যে স্তরে অবস্থান করছে তার গুরুত্ব পর্যালোচনা করো। সো সবগুলো ভালো করে পড়বে এবং এর ভিতর থেকে কমন পাবে। ধন্যবাদ।